আমি এবং মেঝো ভাই একসঙ্গে বসে চা খাচ্ছি। নিতু এসে ডাকলো, ভাইয়া। আমরা দুজন একসঙ্গে বললাম, কি? নিতু আমাদের দুজনকেই ভাইয়া ডাকে। আমরা দুজন একসঙ্গে থাকলে খুব মুশকিল হয়। ভাইয়া ডাকলে একসঙ্গে বলি, কি? নিতু হেসে গড়িয়ে পড়ে। আজ হাসলো না, মুখ কালো করে বলল, বাবা যেন কিরকম করছেন। আমরা ছুটে গেলাম। বাবা দিব্যি ভালো মানুষের মতো দোতলার বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন, চশমার কাঁচ পরিষ্কার করছেন। আমাদের হন্তদন্ত হয়ে আসতে দেখে বললেন, কি ব্যাপার? আমরা মুখ চাওয়াচাই করলাম। মেঝো ভাই বললেন, আপনার শরীর কেমন? আমরা সবাই বাবাকে তুমি করে বলি। মেঝো ভাইও বলেন, তবে তিনি কেন জানি মাঝে মাঝে আপনি বলেন। বাবা বললেন, আমি তো ভালোই আছি, দাঁতের ব্যথা এখন আর নেই। মেঝো ভাই বললেন, এখানে বসে কি করছেন? বসে থেকে কি আর করা যায়, চশমার কাঁচ পরিষ্কার করছি। কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করছি। ইশতিয়াক, তোর পড়াশোনা কেমন হচ্ছে? মেঝো ভাই বললেন, ভালো হচ্ছে। পরীক্ষা কবে? এখনও দেরি আছে। কত দেরি? ধরো মাসখানেক। মাসখানেক আর দেরি কোথায়? 30 দিন। মাত্র 720 ঘন্টা। আর সময় নষ্ট করবি না। এখন খানিকটা কষ্ট করলে বাকি জীবন তার ফল ভোগ করবি। নিতান্তই সহজ স্বাভাবিক কথাবার্তা। বাবারা যেসব কথা ছেলেদের বলেন সেসব কথা। আমরা দুজন নিচে নেমে নিতুকে খুঁজে বের করলাম। মেঝো ভাই বিরক্ত মুখে বললেন, সবসময় ফাজলামি করিস কেন? নিতু মুখ কালো করে বলল, ফাজলামি করব কেন? আমি ঘর পরিষ্কার করছি। বাবা আমাকে ডেকে বারান্দায় নিয়ে গেলেন। ফিসফিস করে বললেন, সর্বনাশ হয়েছে। মইনুদ্দিন বসার ঘরে বসে আছে। আমি কোন লজ্জায় তার সামনে পড়ব বল? তুই তোর মাকে নিয়ে যা। বল যে আমরা এ বাড়ি ছেড়ে দেব। টাকা পয়সা যা নিয়েছি সব তো আর একসঙ্গে দিতে পারবো না। বাই ইনস্টলমেন্ট দিয়ে দেব। আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি বাসায় নেই। বলবে আমি দেশের বাড়ি গিয়েছি। যা, তাড়াতাড়ি যা। তোর মাকে সঙ্গে করে নিয়ে যা। মেঝো ভাই বললেন, তুই এসব বসে বসে বানিয়েছিস। বাবা কখনো এরকম কিছু বলেনি। নিতু রেগে গিয়ে বলল, আমি শুধু আজে বাজে কথা বানাতে যাব কেন? বাবাকে পাগল বানিয়ে আমার লাভ কি? লাভ ক্ষতি জানি না। তুই কথা একটু বেশি বলিস। কথা দয়া করে কম বলবি। কথা তুমিও বেশি বলো। তুমিও দয়া করে কথা কম বলবে। আমি কথা বেশি বলি? হ্যাঁ, বেশি বলো। বড় আপাকে কি নাকি বলেছ? বড় আপা আজ চলে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে একা এক ফ্ল্যাটে থাকবে। আমি তো কিছুই বলিনি। অবশ্যই বলেছ। কি বলেছি? বলেছ বসত বাড়ি মুসলিম আইনে মেয়েরা পায় না, পায় ছেলেরা। কাজে এ বাড়ি তোমরা 3 ভাই পাবে। একটা লিমিটেড কোম্পানি হবে, সেই কোম্পানির সদস্য হবে শুধু ছেলেরা। একজনের কাছে থাকবে পাওয়ার অফ অ্যাটর্নি, সেই কোম্পানি দেখাশোনা করবে। বলনি এসব কথা? হ্যাঁ বলেছি, তাতে অন্যায়টা কি হয়েছে? আইনে যা আছে তাই বলেছি। এই আইন তোমাকে কে শিখিয়েছে? কোত্থেকে শিখলে এই আইন? তুই চেঁচাচ্ছিস কেন? তুমি যা শুরু করেছ, না চেঁচিয়ে করবো কি? একজন ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষা নিয়ে লাফালাফি শুরু করেছ। ভিক্ষা নিতে লজ্জা লাগে না? চুপ কর তো। না, চুপ করব না। তুমি বড্ড বাড়াবাড়ি করছো। তোমার বাড়াবাড়ি ঘুচিয়ে দেব। আমার বাড়াবাড়ি ঘুচিয়ে দিবি? হ্যাঁ দেব। এইবারে আমি ফেরত দেয়াবো। ওই মেয়েকে দেয়াবো। আর যদি ওই মেয়ে নিতে না চায় তাহলে কোনো একটা এতিমখানাকে কিংবা এইরকম কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার ব্যবস্থা করব। বাবাকে বললেই বাবা করবেন। বাবা করে ফেলবেন? হ্যাঁ করবেন। বাবার উপর তোর এত কন্ট্রোল আছে তা তো জানতাম না। যখন খাঁচা থেকে পাখি উড়ে যাবে তখন জানবে, তার আগে জানবে না। আর তুমি কি ভেবেছ বাবাকে আমি বলিনি? বলেছি। বাবা কি বলেছেন জানতে চাও? মেঝো ভাই চুপ করে রইলেন। নিতু সাপের মতো ফোঁসফোঁস করতে করতে বলল, বাবা আমাকে বলেছেন তিনি তাই করবেন। মেঝো ভাই নিতুর কথা ঠিক বিশ্বাস করলেন না, আবার পুরোপুরি উড়িয়েও দিতে পারলেন না। নিতু লোকজনকে ধাঁধায় ফেলার জন্য বানিয়ে বানিয়ে অনেক কথা বলে। এটা যেমন সত্যি, আবার কঠিন সত্য কথা অবলীলায় বলে ফেলে। এটাও সত্যি। নিতু বলল, ভাইয়া তোমার লোভ খুব বেশি। এত লোভ ভালো না, লোভ কমাও, নয়তো কষ্ট পাবে। এই বাড়িতে যখন এতিমখানা হবে কিংবা ফিরিয়ে দেয়া হবে তানিয়াকে, তখন বুনো ভাইয়ের কিছুই হবে না। সে এখন যেমন আছে
তখনও তেমনই থাকবে। কারণ তার এই বাড়ির ওপর কোনো লোভ নেই। মনের কষ্টে মারা যাবে তুমি। কারণ লোভে তোমার সর্বাঙ্গ জড়ো। নিতু মেঝ ভাইকে স্তম্ভিত করে দোতলায় উঠে গেল। মেঝ ভাইকে দেখাচ্ছে বাজ পড়া তাল গাছের মতো। তিনি আমার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বললেন, নিতু কি পাগল হয়ে গেল নাকি? এসব কি বলছে? আমার তো মনে হয় ওর ব্রেইন পুরোপুরি ডাউন, ও পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না, হয়তো হয়েছে। বড় আপার কাণ্ডটা দেখতো, ঠাট্টা করে কি না কি বলেছি, অমনি আন্ডা বাচ্চা নিয়ে রওনা হয়ে পড়েছে। এমন তো না যে তার টাকা পয়সা নেই, প্রচুর টাকা। ১৪ লাখ টাকায় দুলাভাই ফ্ল্যাট কিনলেন। এছাড়াও দুলাভাইয়ের পৈতৃক বাড়িও আছে। তাকে বাদ দিয়ে লিমিটেড কোম্পানি খুলতে তার এত আপত্তি কেন? ভাইয়া, ওই প্রসঙ্গ থাক। মেঝো ভাই ইতস্তত করে বললেন, তুই যা তো, দেখ আপাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা যায় কিনা। আর নিতুকে ঠান্ডা করতে হবে। আমাদের বোনগুলো এমন মাথা গরম হলো কেন বলতো? আমার ধারণা মাথা গরম ভাবটা এরা মার কাছ থেকে পেয়েছে। হতে পারে। ভাগ্যিস মা ঘরে নেই। মা থাকলে হইচই বাঁধিয়ে বিশ্রী কাণ্ড করত। তা ঠিক। মা কোথায় গেছে জানিস? আম জিতু মিয়াকে নিয়ে যখন গেছে তখন মনে হয় কাঁচা বাজারে। মা আসার আগে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় কিনা একটু দেখ তো। দেখছি। বড় আপাকে সামলানো খুব কঠিন হবে না। এর আগেও তিনি রাগ করে বাড়ি ছাড়ার পরিকল্পনা করেছে। সুটকেসে কাপড় ভরেছেন, তারপর আবার রাগ পড়ে গেছে। বেশিরভাগ সময়ই আপনা আপনি তার রাগ পড়ে যায়। আজ তা হবে কিনা কে জানে। নির্ভর করছে মেঝো ভাই তাকে কতটা রাগিয়েছে তার ওপর। আমি বড় আপার ঘরের দিকে রওনা হলাম। আপা আসবো? বড় আপার চোখ ভেজা। তিনি চোখ মুছতে মুছতে বললেন, না। আমি ঘরে ঢুকলাম। বড় আপা সুটকেসে কাপড় গোছাচ্ছেন। রিমি এবং পলি একটু দূরে দাঁড়িয়ে। তাদের চোখও ভেজা। সম্ভবত মার খেয়েছে। চুপচাপ থাকলে মেয়ে দুটোকে পুতুলের মতো লাগে। আদর করতে ইচ্ছা হয়। আমি ওদের দিকে তাকিয়ে হাসলাম। সঙ্গে সঙ্গে ওরা জিভ বের করে আমাকে ভেঙচি দিল। কেউ কাউকে শিখিয়ে দিল না। দুজনেই করলো একসঙ্গে। আশ্চর্য কোঅর্ডিনেশন। বড় আপা বলল, কি বলবি বলে চলে যা, বিরক্ত করিস না। আমি খাটের উপর বসলাম। বড় আপাকে খুশি করার বেশ কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে মুখ কাচুমাচু করে তার কাছে টাকা ধার চাওয়া। কেউ টাকা ধার চাইলে তিনি অত্যন্ত খুশি হন। মুখে অবশ্য চূড়ান্ত অখুশির ভাব নিয়ে আসেন। একগাদা কথা বলেন, তোরা আমাকে কি ভাবিস, আমি টাকার গাছ, আমাকে ঝাঁকি দিলেই হুড়হুড় করে টাকা পড়বে। ও আমাকে কোনো হাত খরচ দেয় না, একটা পয়সা দেয় না। বাজার খরচ বাঁচিয়ে দু একটা জমাই। তাও তোরা ধারে কথা বলে নিয়ে যাস। টাকার দরকার হলেই বড় আপার কথা মনে হয়, অন্য সময় তো মনে হয় না। একগাদা কথা বলেন ঠিকই, বলতে বলতেই তার মন ভালো হয়ে যায়। খুশি খুশি মুখে টাকা বের করেন। আমি এই পদ্ধতি কাজে লাগাবো বলে ঠিক করলাম। ইতস্তত করে বললাম, বড় আপা একটা কথা বলতে চাচ্ছি, সাহসে কুলোচ্ছে না। তুমি রাগ করো কি না? আজকাল তুমি আবার অল্পতেই রেগে যাও। আমার আবার রাগ? আমার রাগে কার কি যায় আসে? আমি একটা মানুষ নাকি? কি ব্যাপার? এলিফ্যান্ট রোডে একটা শার্ট দেখে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে আপা, মেরুন কালার। পছন্দ হলে কিনে ফেল। তুমি টাকা না দিলে কিনবো কোত্থেকে? আমার কাছে কি টাকা পয়সা আছে? তোরা আমাকে ভাবিস কি টাকার বস্তা? হ্যাঁ। বড় আপা খুশি হয়ে গেলেন। তার মুখ উজ্জ্বল। অনেক চেষ্টা করে তিনি মুখে বেজার ভাব নিয়ে এলেন। তোদের এই ধার চাওয়ার অভ্যাসটা গেল না। আমার কাছে কিছু হবে টবে না। যা, বিরক্ত করিস না। আপা ধার দিতেই হবে। ধার, ধার আর ধার। কোনোদিন একটা পয়সা ফেরত দিয়েছিস? এবারেরটা দেবো আপা। অনেস্ট অন গড। অবশ্যই ফেরত দেব। আর দিবি। তোদের আমি চিনি না? হাড়ে হাড়ে চিনি। কত দাম শার্টের? ৩০০। মিথ্যা কথা বলছিস। ঠিক করে বল কত? ২৫০। আশ্চর্য তোদের স্বভাব। এর মধ্যেও ট্রিক্স করে ৫০ টাকা হাতিয়ে নেবার মতলব। ৩০০ চাচ্ছে, ২৫০-তে দেবে। বড় আপা সুটকেস খুলে ৩টা ১০০ টাকার নোট বের করে গম্ভীর গলায় বললেন, এক্ষুনি ৫০ ফেরত দিয়ে যাবি। আমি কিন্তু বসে থাকব। সুটকেস গুছাচ্ছিলে, ব্যাপার কি? ভাবছিলাম ফ্ল্যাটে চলে যাব। কেন? ইশতিয়াকের গায়ে চর্বি বেশি হয়েছে। আমাকে আইন দেখায়। মুসলিম আইনে বসতবাড়ি ভাগ হয় না। কে চায় তোর বসতবাড়ি? আমাকে এসব বলার অর্থ কী? আমি কি গাছতলায় আছি? ১৪ লাখ টাকা নগদ গুণে ফ্ল্যাট কিনেছি। ব্যাংক থেকে একটা পয়সা নিইনি। তা তো ঠিকই। আমাকে অপমান করে আইন দেখায়। ভালো করে বল যে আপা, এই বাড়িটা আমাদের ৩ ভাইয়ের থাকুক। তোমার তো বাড়ি আছেই।
তা না, ফারাজি আইনজ্ঞ এসেছেন। ঠাস করে গালে একটা চড় লাগালেন না কেন? বড় আপা আরও খুশি হয়ে গেলেন। আমি বললাম, সত্যি সত্যি যদি লিমিটেড কোম্পানি হয় সবাইকে নিয়েই হবে। পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে তোমার কাছে, কারণ তুমি সবার বড়। এই সাধারণ কথা গাধাটার মাথায় ঢুকলে তো কাজই হতো। বড় আপা মেয়ে দুটির দিকে তাকিয়ে ধমক দিলেন, তোরা এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আমরা যাচ্ছি না মা। না। মেয়ে দুটি একসঙ্গে এমন প্রচণ্ড চিৎকার দিল যে ঘরের জানালা পর্যন্ত কেঁপে গেল। এরকম দুটি মেয়েকে বড় করতে আপার জীবন পানি হয়ে যাচ্ছে। এটা বলার অপেক্ষা রাখে না। যাই আপা, যা, টাকাটা দিয়ে যাস কিন্তু। ২-১ দিন পরে দে আপা। বড় আপার খুশি খুশি ভাব আরও প্রবল হলো। যদিও বিরক্ত গলায় বললেন, একবার তোর হাতে টাকা চলে গেছে, এই টাকা কি ফেরত আসবে? অভ্যাসটা বদলা। একবার অভ্যাস হয়ে গেলে যার তার কাছে টাকা চাইবি। টাকা ধার চাওয়া আর ভিক্ষা চাওয়া একই। তোমার কাছে ভিক্ষা চাওয়াতে কোনো অসুবিধা নেই। বড় আপার মনের সব গ্লানি ধুয়ে মুছে গেল। তিনি সুটকেস থেকে কাপড় নামিয়ে রাখছেন। আমি বললাম, তোমার কাছ থেকে টাকা নিয়েছি, এটা আমার কাউকে বলবে না। আচ্ছা, যা, বলবো না। আমার শেষ কথাটাও তাকে খুশি করার জন্য বলা। আপাকে কিছু গোপন করতে বললেও তিনি খুব খুশি হন। এই কথাটা জনে জনে বলে বেড়ান। আজ সন্ধ্যার মধ্যে আমাদের পরিবারের সব সদস্যই জানবে যে তিনি আমাকে শার্ট কেনার জন্য ৩০০ টাকা দিয়েছেন। আসল দাম ২৫০। ফাঁকি দিয়ে ৫০ বেশি নিয়েছি। পুরো ঘটনা বলার পর বলবেন, থাক, ব্যাপারটা নিয়ে আলোচনা না করাই ভালো। বেচারা লজ্জা পাবে। আমাকে বলেছে কাউকে না জানাতে।